হঠাৎ ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। এনসিপি নেতাদের একের পর এক বার্তা, ইঙ্গিত দিয়ে সার্জিসের রহস্যময় পোস্ট। সার্জিস হাসনাতের সাথে তাল মিলিয়ে এবার জামায়াতে আমিরের বার্তা, বললেন আগামীর বাংলাদেশ হবে ইনসাফের, দিলেন ইনকিলাব স্লোগান। সংসদের প্রথম অধিবেশন নিয়ে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আগামী 12 মার্চ বসতে পারে সংসদ, নির্বাচিত হবেন স্পিকার, ডেপুটি স্পিকার। চলতি মাসেই যমুনা ছাড়তে পারেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুলশানের বাসভবনে ওঠার গুঞ্জন, রাষ্ট্রীয় অতিথি ভবনে উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানালেন গণপূর্তের প্রকৌশলী। পে স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও আন্দোলনের ঘোষণা, পুরনো বেতন কাঠামোর বৈষম্য দূর করতে আলটিমেটাম দিল বাংলাদেশ সরকারি কর্মচারী, দাবি আদায় ঐক্য পরিষদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লোগান নিয়ে এক রহস্যময় পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্লোগান সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি। পোস্টে সার্জিস আলম লেখেন, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবেই। এর আগে ইফতারের পর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে 2 শব্দের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পোস্টের পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শনিবার সন্ধ্যায় দেয়া পোস্টে হাসনাত লেখেন, ইনকিলাব জিন্দাবাদ। হঠাৎ স্লোগান নিয়ে সরগরম রাজনৈতিক অঙ্গন। রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান লিখে পোস্ট করতে দেখা যায় জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ বেশ কিছু শীর্ষ নেতাকে। এবার সেই স্রোতেই যেন গা ভাসালেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে 2 বাক্যের সংক্ষিপ্ত একটি পোস্ট দিলেন তিনি। রোববার ভোরে দেওয়া সেই পোস্টটিতে জামায়াতের আমির লিখেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ। এদিকে শনিবার সন্ধ্যায় কুমিল্লা 4 আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ লিখেন, ইনকিলাব জিন্দাবাদ। এছাড়া একই দিন রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম লিখেন, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবেই। এর আগে মাতৃভাষা নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ। শুক্রবার রাত 12টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে ডাক্তার শফিকুর রহমান লিখেন, মাতৃভাষা মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে, এর মর্যাদা রক্ষায় জামায়াত দায়বদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদে এরই মধ্যে সংসদ নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। এই মুহূর্তে সবার মনেই প্রশ্ন, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কবে হবে? সে প্রশ্নেরই উত্তর দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী 12 মার্চ অথবা এর 2-1 দিন আগে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন তিনি। শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। একই সাথে অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশের 30 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হবে। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট 13 ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। এর আগে 12 ফেব্রুয়ারি সংসদের 300 আসনের মধ্যে 299টিতে নির্বাচন হয়। ফলাফল ঘোষণা হয় 297টির। এর মধ্যে বিএনপি 209 এবং তাদের জোটের 3 শরিক দল 3টি আসনে বিজয়ী হয়। অন্যদিকে জামায়াতে ইসলামী 68টি, তাদের 11 দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি 6টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস 2টি ও খেলাফত মজলিস 1টি আসনে জয়ী হয়। ইসলামী আন্দোলন 1টি এবং স্বতন্ত্ররা 7টি আসনে বিজয়ী হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
গত মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়। এরপরই আলোচনায় আসে ডক্টর ইউনূস কবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়বেন এবং যমুনা ছাড়ার পর কোথায় উঠবেন। গণপূর্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি মাসেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে যাবেন। যমুনা ছেড়ে তিনি তার গুলশানের বাসভবনে উঠতে পারেন। গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ক্ষমতা ছাড়ার পর নিয়ম অনুযায়ী ডক্টর ইউনূসের 3 মাস যমুনায় বসবাসের সুযোগ থাকলেও তিনি যমুনা ছেড়ে দেওয়ার ব্যাপারে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি যমুনা ছাড়ার পরই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হবে। প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন তৈরির আগ পর্যন্ত যমুনাতেই থাকতে পারেন তিনি। এ ব্যাপারে গণপূর্ত অধিদপ্তরে এক প্রকৌশলী বলেন, সাবেক প্রধান উপদেষ্টা চলতি মাসে যমুনা ছাড়ার কথা বলছেন। এরপর সেটাকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে বসবাসের উপযোগী করতে বেশ কিছুদিন অর্থাৎ 1 মাসের মতো সময় লাগতে পারে। সেভাবে গণপূর্ত বিভাগ প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর 2024 সালের 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। অন্তর্বর্তী সরকার গঠনের পর সরকারি আবাসন পরিদপ্তর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধান উপদেষ্টা বাসভবন হিসেবে নির্ধারণ করে। টানা 559 দিন দায়িত্ব পালনের পর মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বহুবার আলোচনা, কমিশন গঠন ও আশ্বাসের পরও পে স্কেল প্রকাশ না হওয়ায় সরকারি কর্মচারী ও শিক্ষকদের মধ্যে হতাশা ক্রমেই বাড়ছে। সরকার গত বছর একটি জাতীয় বেতন কমিশন গঠন করে, যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রস্তুতের দায়িত্বে যুক্ত রয়েছে। কমিশনকে গত জুলাইয়ে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময় দেওয়া হলেও এখনও চূড়ান্ত গেজেট প্রকাশ হয়নি। এতে কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা ও জটিলতা তৈরি হয়েছে। সরকারি চাকরিজীবীদের দাবি, নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে পূর্বের বেতন কাঠামোর বৈষম্য দূর করতে হবে। সর্বনিম্ন বেতন 32,000 টাকা ও সর্বোচ্চ 1,28,000 টাকা নির্ধারণ করে 13 গ্রেডের পে স্কেল প্রস্তাব করা হয়েছে। এ অবস্থায় বিভিন্ন শ্রেণীর কর্মচারীরা তাদের দাবি আদায়ে নানা পদক্ষেপ নিচ্ছেন। এরই মধ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 15 মার্চের মধ্যে দাবি না মানলে 28 মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা জানিয়েছে। সে অনুযায়ী স্মারকলিপি প্রদান, প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচি পালন করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2015 সালে ঘোষিত অষ্টম পে স্কেলে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বৈষম্যের মধ্যে রাখা হয়। এরপর প্রথম পর্যায়ে পে স্কেলের বৈষম্য নিরসনের দাবিতে আবেদন নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেও তৎকালীন সরকারের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি বিগত কোনো সরকার সংগঠনটির সঙ্গে আলোচনায় বসেনি বলে দাবি করা হয়েছে। অথচ বিএনপি সরকার 1991 ও 2005 সালে দুটি পে স্কেল ঘোষণা করেছিল বলে উল্লেখ করা হয়। বিগত 11 বছর কর্মচারীরা পে স্কেল থেকে বঞ্চিত এমন অভিযোগ তুলে বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। ফলে 6 সদস্যের পরিবারের ব্যয়ভার বহন করতে কর্মচারীরা হিমশিম খাচ্ছেন। 2019 সাল থেকে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আবেদন নিবেদন সহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের কাছেও আবেদন নিবেদন ও বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখা হয়। এর পরিপ্রেক্ষিতে 2025 সালে অষ্টম পে কমিশন গঠন করা হয় এবং কমিশন ইতিমধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। তবে অন্তর্বর্তী সরকার পে স্কেল ঘোষণার আশ্বাস দিলেও তা এখনও বাস্তবায়ন করেনি। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন আলোচনার কেন্দ্রে সংসদের সংরক্ষিত নারী আসন। সংবিধান অনুযায়ী 50টি সংরক্ষিত নারী আসনে শিগগিরই তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। দলীয় সূত্র বলছে, আসন বন্টনে সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপি ভাগে 35 থেকে 36টি আসন পড়তে পারে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ জানিয়েছেন, রমজানের মধ্যেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে ইসির। ঈদের আগেই পুরো প্রক্রিয়াটি শেষ করতে চায়। এটা 90 দিনের মধ্যেই করতে হয়। সেক্ষেত্রে যদি সম্ভব হয় রোজার মধ্যে এটা করে ফেলার চেষ্টা করা হবে। এদিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেত্রীরা, যাদের বেশিরভাগই জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেত্রী। শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা পত্রিকা। সেখানে বলা হয়, সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আলোচনায় আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক নেত্রী ও নির্বাচিত সিনেট সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানাও আছেন আলোচনায়। আরও আলোচনায় আছেন ঢাকা ৮ আসনে নির্বাচিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনারের স্ত্রী, ডাক্তার সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকি। সাবেক এমপিদের মধ্যে ফেনী থেকে রেহানা আক্তার বানু, জামালপুর থেকে নীলোফার চৌধুরী মুনি, মাগুরা থেকে নেওয়াজ হালিম আর্লি, মাদারীপুর থেকে হেলেন জেরিন খান, ঢাকা থেকে সুলতানা আহমেদ, চাঁদপুর থেকে রাশেদা বেগম হীরা, হবিগঞ্জ থেকে শাম্মী আক্তার, বরিশাল থেকে বিলকিস জাহান শিরিন, সিরাজগঞ্জ থেকে বরেণ্য সঙ্গীতশিল্পী কনক চাপা ও নীলফামারী থেকে বেবি নাজনীন আলোচনায় আছেন। ঢাকা থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির সাবেক নেতা মরহুম হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিনা চৌধুরীও রয়েছেন আলোচনায়। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের কয়েকজন নেতা বলছেন, ইসির তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দেওয়া হবে। বিএনপিতে যোগ্য নারী নেত্রীর সংখ্যা অনেক, তাদের রাজনৈতিক ত্যাগ, অভিজ্ঞতা ও অবদান বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হবে। এবার তরুণ নেত্রীদের মূল্যায়নের সম্ভাবনা রয়েছে বলেও জানান তারা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।